স্বাগত। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। 2 সিটির গাড়ি চাপায় পরপর দুদিনে 2 মৃত্যুতে রহস্য দেখছেন প্রধানমন্ত্রী, তদন্তের নির্দেশ। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন খালেদা জিয়া, আন্দোলনের প্রস্তুতে থাকার আহ্বান জানালেন ফখরুল। বঙ্গবন্ধুর মুরাল প্রশ্নে আপত্তি তোলা পৌর মেয়র আব্বাস গ্রেপ্তার, বিদেশ যেতেছিলেন সচেষ্ট। ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার অভিযোগপত্রে পরিমণির নারাজি, জামিন পেলেন নাসির ও তুহিন। রাজারবাগ পীর দিল্লুরের অবৈধ সম্পদের খোঁজে দুদক, তদন্তে অসহযোগিতায় আইনি ব্যবস্থা। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হাতিরঝিলে চলছে লাল সবুজের মহোৎসব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সংগ্রামের পর আঁধারে ডুবে থাকা বাঙালি জাতি অবশেষে খুঁজে পায় তার আলোর পথযাত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে, যার রাজনৈতিক প্রজ্ঞা ও সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, কর্ণফুলী টানেল, ডিজিটাল বাংলাদেশ আজ স্বপ্ন নয়, বাস্তবতা। বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে লিখেছে বাংলাদেশের নাম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হাতিরঝিলে লাল সবুজের মহোৎসবে ছিলাম এতক্ষণ।
এর আগে এ আয়োজনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, উন্নয়নশীল দেশে উত্তরণের সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি রয়েছে বাংলাদেশের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে হাতিরঝিলে বিজয়ের 50 বছর লাল সবুজের মহোৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা। আর সেই স্বাধীনতার স্থপতিকেই সপরিবারে হত্যা করা হয় ৭৫-এর 15ই আগস্টের কাল রাতে। ৭৫ পরবর্তী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং জাতির পিতার ইতিহাস মুছে ফেলতে তৎপর ছিল স্বাধীনতা বিরোধী শক্তি। ছোট বোন রেহানা, রাসেল, আমি এবং যে আওয়ামী লীগের অর্থনৈতিক নীতিমালা, সেখানে আমরা বেসরকারি খাতকে গুরুত্ব দিয়ে বাংলাদেশকে উন্নত করবার পরিকল্পনা প্রণয়ন করি এবং সেই সাথে সাথে আমাদের পার্টির ঘোষণাপত্রেও আমরা সেটা উল্লেখ করি এবং সরকার গঠন করার সাথে সাথেই আমরা দীর্ঘমেয়াদী পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা জাতির পিতা যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, আমরা সেটা করা শুরু করি। বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করেছে এবং আমরা আশেপাশের অনেক দেশে থেকে অনেকগুলি সূচকেই এগিয়ে আছি। ঢাকায় 2 সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় পরপর 2 জন নিহতের ঘটনাকে রহস্যজনক বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্ঘটনায় দায়ীদের গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার নির্দেশ দিয়েছেন তিনি। সড়কে দুর্ঘটনা লাঘবে যাত্রী ও চালক সবাইকে ট্রাফিক আইন মেনে চলারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিকভাবে অনেক অগ্রগতি লাভ করেছে গত 12 বছরে। আজকে মানুষ অনেক উন্নত জীবন পাচ্ছেন। আমাদের এটা স্বীকৃত যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নিজেরা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আর আজকের যে শিশু আগামী দিনে ভবিষ্যৎ। এখানে ছাত্রদের যে মারা গেছে, এটা অত্যন্ত দুঃখজনক। আর তাছাড়া সিটি কর্পোরেশনের গাড়িতে এটা আমি ঠিক রহস্য বুঝলাম না যে দক্ষিণে মারা গেল, এর পরের দিন আবার উত্তরে মারা গেল কেন? এটা কারণটা কি? এই কারণটা খুঁজে বের করতে হবে যে এর জন্য কারা দায়ী। বা তখন ময়লার গাড়ি নিয়ে যে যাচ্ছিল, সেই ময়লার গাড়ির সামনে দিয়ে কেউ হেঁটে যাবে কেন, সেটাও তো দেখতে হবে, সেটাও বিবেচনা করতে হবে। আর গাড়ি যে চালাচ্ছিল সঠিক, সে এই ময়লা গাড়ি চালাবার মতো দক্ষতা তার আছে কি না, সেটাও বিবেচনা করতে হবে। রাস্তায় নেমে গাড়ি ভাঙাচোরা এটা ছাত্রদের কাজ না, এটা কেউ করবেন না। দয়া করে যার যা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান, লেখাপড়া করেন। আর যারা দোষী, অবশ্যই তাদের শাস্তি দেওয়া হচ্ছে, তাদের খুঁজে বের করা হয়েছে, সেটা আমরা করব। সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী মানে অনেক অনেক সতর্ক এ ব্যাপারে, এবং সঙ্গে সঙ্গে সেটা খুঁজে বের করা হয়েছে। একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো, একটা মানুষ মারা গেল বলে আরও 15টা গাড়ি ভাঙা এবং সেখানে আগুন দেওয়া, কিন্তু সেই ভাঙার ফলে এবং আগুন দেওয়ার ফলে গাড়িতে যাত্রী, ড্রাইভার, তারা যারা আহত হয় অথবা কেউ নিহত হয়, সে দায়িত্বটা কারা নেবে? খুব স্বাভাবিকভাবে সে দায়িত্বটা যারা কারো ভাঙচুর করছে তাদের উপর বর্তায়। তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সে ব্যাপারেও ব্যবস্থা নিতে হবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। রামপুরায় বাসের চাপায় কলেজ ছাত্র নিহতের ঘটনা বিএনপি জামাতের অতীত সহিংস অপকর্মের পুনরাবৃত্তি কিনা তা খতিয়ে দেখতে জাতির বিবেকের কাছে প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার বাসভবন থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানে কথা বলেন তিনি। ঘটনার 12 মিনিটেই নিরাপদ সড়ক চাই পেজ লাইভে গেল কিভাবে? নাকি তারা আগে থেকেই প্রস্তুত ছিল? বাসের কেল্লা 15 মিনিটের মধ্যেই সব খবর কেমন করে পেয়ে গেল? আর বাকি 10 মিনিটে বা 10টি গাড়িতে আগুন কিভাবে দেওয়া হলো? এদিকে ছাত্রদের আন্দোলনে ভর করে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। তিনি বলেন, এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। ছাত্রদের গায়ে কালিমা লেপন করার চেষ্টা চালানো হচ্ছে বলেও
মন্তব্য করেন তিনি। বলেন, রামপুরের ঘটনাটি দুর্ঘটনা না পরিকল্পিত তা নিয়ে তদন্ত হচ্ছে। ঘটনায় জড়িতদের বের করে শাস্তির আওতায় আনা হবে। এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করাই বিএনপির উদ্দেশ্য। বিএনপি সরকারকে যে হুমকি দিচ্ছে, আওয়ামী লীগ মাঠে নামলে হুমকিদাতাদের কোথাও খুঁজে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। ছাত্রদের আন্দোলনে ভর করে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। গত পরশুদিন রাতের ঘটনা থেকে সেটি স্পষ্ট, এবং ছাত্রদের গায়ে কালিমা লেপন করার চেষ্টা চালাচ্ছে। রাজধানীর বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়া হচ্ছে, তবে নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখাতে হচ্ছে। কিন্তু এখন শিক্ষার্থীদের দাবি শুধু ঢাকা নয়, সারা দেশে হাফ ভাড়া কার্যকর করতে হবে। 12 দফা দাবিতে আজও ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। টানা আন্দোলনের মুখে প্রথমে বিআরটিসি, পরে ঢাকা মহানগরের সব বাসে হাফ ভাড়ার ঘোষণা আসে। সেটা কার্যকর হয়েছে বুধবার থেকে। প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখালেই হাফ ভাড়ার সুবিধা পাচ্ছে শিক্ষার্থীরা। ফলে গণপরিবহনে এ নিয়ে কোনো বিবাদ দেখা যায়নি। আজকে আসার টাইমে হাফ ভাড়াই নিছে আমার থেকে। আমি বলছি, আমাকে জিজ্ঞেস করছে তুমি কি স্টুডেন্ট? আমি বলছি হ্যাঁ আমি স্টুডেন্ট। তাহলে বলতেছে আচ্ছা ঠিক আছে। কারণ আমরা তো ছাত্র শুধু ঢাকা শহরে নেই, আমরা সারা বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গা থেকে কলেজে যাচ্ছি, আমাদের বিভিন্ন রকম প্রবলেমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এটা শুধু ঢাকাতে করা উচিত নয়, কারণ সারা বাংলাদেশে করা উচিত, কারণ সারা বাংলাদেশে তো মনে করেন যে স্টুডেন্ট আছে। তবে শুধু ঢাকা নয়, সারা দেশে হাফ ভাড়া চালুর দাবি শিক্ষার্থীদের। এছাড়া ছুটির দিন ও 24 ঘন্টা হাফ ভাড়ার দাবিতে রামপুরা, শান্তিনগর সহ বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গাড়ি চালকদের কর্মঘণ্টা এক নাগাড়ে 6 ঘন্টার বেশি হওয়া যাবে না। প্রতিটি বাসে 2 জন চালক ও 2 জন সহকারী রাখতে হবে। পর্যাপ্ত বাস টার্মিনাল নির্মাণ করতে হবে। পরিবহন শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আজকের দাবি দাবা যদি মাননীয় প্রধানমন্ত্রী মেনে নেন এবং এগুলা বাস্তবায়ন যদি যথাযথ কর্মসূচি গ্রহণ করেন, ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমাদের আন্দোলন হবে না। এবং আর যদি না নেওয়া হয়, আমরা সুষ্ঠুভাবে আমাদের শান্তিপূর্ণ যে আন্দোলন সেটা আমরা চালিয়ে যাব। শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়কে অবস্থান নেয় অনেক এলাকায় তৈরি হয় যানজট। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মুক্তি ও গণতন্ত্র রক্ষায় জীবন বাজি রেখে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। এদিকে দেশে খালেদা জিয়ার চিকিৎসা কোনোভাবেই সম্ভব নয় বলে আবারও দাবি করেছেন বিএনপিপন্থী চিকিৎসকেরা। ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে পূর্ব ঘোষিত মৌন মিছিল কর্মসূচিতে যোগ দিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হন মহিলা দলের নেতাকর্মীরা। কিন্তু মিছিলের অনুমতি না থাকায় পুলিশ তাদের ঘিরে রাখে। পরে মৌন মিছিল করতে না পেরে বিক্ষোভ সমাবেশ করে মহিলা দল। সমাবেশে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার আইনের কথা বলছে, কিন্তু আইনে বাধা নেই। সরকারি বেগম জিয়ার বিদেশে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা স্তব্ধ করে দিতে চায়, তাকে তারা কথা বলতে দিতে চায় না, তাকে রাজনীতি থেকে সরিয়ে দিয়েছে, সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখনো তিনি কারারুদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। সমস্ত বাধা বিপক্ষকে উপেক্ষা করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমাদেরকে অবশ্যই দেশনেত্রীকে মুক্ত করতে হবে, গণতন্ত্রকে মুক্ত করতে হবে। এদিকে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সংবাদ সম্মেলন করে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। তাদের দাবি, দেশে কোনো অবস্থাতেই খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয়। বিদেশ থেকে চিকিৎসক নিয়ে এলেও প্রযুক্তি না থাকায় তাতেও কোনো কাজ হবে না। ওনার যেটা ব্লিডিং আমরা বলেছি যে ইস্যুয়াল ভেরিক্স, ইস্যুয়াল ভেরিক্সটা এটা আমাদের একটা টিপস অপারেশন লাগতে পারে। এটা তো বাংলাদেশের দূরের কথা। নট অনলি দ্যাট, বাংলাদেশে লিভার ট্রান্সফার বন্ধ হয় না। আজ পর্যন্ত 2টা ট্রান্সপ্লান্ট হয়েছিল, লিভার ট্রান্সপ্লান্ট। তার মধ্যে একজন ইন্তেকাল করেছেন, আর একজন অবস্থা খুবই খারাপ। বেগম খালেদা জিয়ার চিকিৎসা এই মুহূর্তে বাংলাদেশে সম্ভব না এবং সাবকন্টিনেন্টাল না। এর বিপক্ষে সরকারি অবস্থান যা, ঠিক তারই পুনরাবৃত্তি ঘটিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। অত্যন্ত দুঃখজনক। বিএনপিপন্থী চিকিৎসকদের দাবি, সোমবার রাতে আবারও রক্তক্ষরণ হয়েছে বিএনপি চেয়ারপারসনের। ফলে তার হিমোগ্লোবিন কমেছে, তবে নিয়ন্ত্রণে আছে রক্তচাপ। মাহমুদ শরীফ,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর মুরাল বসানো নিয়ে আপত্তি তোলা রাজশাহী কাটাখালীর পৌর মেয়র আব্বাস আলীকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে রাজধানীর ইশাখা হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্বাস আলী বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছেন র্যাব। গত ১৯ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর একটি অডিও ভাইরাল হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল বসানো নিয়ে আপত্তিকর কথা বলার অভিযোগ ওঠে। অডিও ক্লিপের বক্তব্যটি আব্বাসের কিনা প্রথমে তা নিয়ে ধোঁয়াশা থাকলেও গত শুক্রবার ফেসবুক লাইভে এসে এর সত্যতা স্বীকার করেন মেয়র নিজেই। এটা যদি আমার ভুল হয়ে থাকে, আমি ভুল করেছি। এরপর আব্বাসের নামে রাজশাহী সহ বিভিন্ন জায়গায় ডিজিটাল নিরাপত্তা আইনে ৩টি মামলা হলে আত্মগোপনে যান তিনি। বুধবার সকালে রাজধানীর ইশাখা হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। গত ২৩ তারিখ থেকে উনি আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে আমরা তার বিরুদ্ধে এই মামলার প্রেক্ষিতে আমরা তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করি এবং তাকে বিভিন্ন জায়গায় খোঁজা হচ্ছিল এবং সর্বশেষ গতকালকে আমরা জানতে পারি রাতের বেলা যে তিনি এই হোটেলে অবস্থান করছেন। র্যাব জানায় নিজের সঙ্গে মোবাইল ফোনও রাখেননি আব্বাস আলী। বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তার। ওনার সাথে আমরা ওনার পাসপোর্ট পেয়েছি এবং ওনাকে জিজ্ঞাসাবাদও আমরা জেনেছি যে ওনার দেশ থেকে একটি পরিকল্পনা ছিল। আব্বাস আলীকে এরই মধ্যে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও কাটাখালী পৌর শাখার আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বোট ক্লাবে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার মামলায় ৩ জনকে আসামি করে পুলিশ যে অভিযোগপত্র দিয়েছে তাতে সব আসামিদের নাম না আসায় আদালতে আপত্তি জানিয়েছেন চিত্রনায়িকা পরিমণি। ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে এ বিষয়ে নারাজি আবেদন করেছেন তিনি। নাসিরউদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম সহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ করে আলোচনায় আসেন চিত্রনায়িকা পরিমণি। বুধবার সে মামলার অভিযোগপত্রে নারাজি আবেদন দিয়েছেন তিনি। অভিযোগপত্র গ্রহণের শুনানিতে আদালতে দেয়া জবানবন্দিতে তার অভিযোগ, এজাহারে তিনি যা বলেছেন তার অনেক কিছুই অভিযোগপত্রে নেই। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এজাহারে ধর্ষণ ও হত্যা চেষ্টার ধারা দেয়া হলেও অভিযোগপত্রে তা রাখা হয়নি। সে কারণেই নারাজি দিয়ে পূর্ণ তদন্তের আবেদন করা হয়েছে। থানায় মামলা করা হয়েছে তখন ৯(৪) খ নারী শিশু আইনের এবং ৩০ ধারা, সেই সঙ্গে তৎসঙ্গে দণ্ডবিধি ৫১১, ৩২৩, ৫০৬ ধারা লিপিবদ্ধ করে। তদন্তকারী কর্মকর্তা সাহেব এই মামলার তদন্তটা সঠিকভাবে করে নাই বিধায় বিজ্ঞ আদালতে আজকে পরিমণি সুন্দরভাবে এই একটি নারাজি দরখাস্ত দাখিল করেছেন। তার যে প্রত্যক্ষ সাক্ষী সঙ্গীও ছিল পরিমণির, তাদেরকে এই মামলায় সাক্ষী করেন নাই। আসামিদের যে মন করা যে লোকজনগুলো আছে অতমারা আয়ুষ সাহেব, ওই সাক্ষীগুলো তাদের ইচ্ছা মতন সাক্ষী নিয়েছেন। পরে নাসির ও অমি এ মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে তা মঞ্জুর করেন আদালত। পরিমণির আইনজীবীর দাবি, তারা সহ অজ্ঞাত ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে, তবে আসামি করা হয়েছে ৩ জনকে। এছাড়া প্রত্যক্ষদর্শীদের সাক্ষী হিসেবে নথিভুক্ত করেননি তদন্ত কর্মকর্তা। ৪ জন আসামির কথা বলেছিলেন যে ওইখানে তিনি চিনতে পারেন নাই, যেহেতু বোট ক্লাবের ওই সময় তারা উপস্থিত ছিল পরিমণির সঙ্গীয় লোকজনের বাইরে। তদন্তকারী কর্মকর্তা এই বিষয়ে তার অভিযোগপত্রে দাখিল অভিযোগপত্রে কিছুই বলেন নাই এবং অন্য কোনো আসামিকে এই মামলায় সংযুক্তও করেন নাই। ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ১৪ জুন সাভার থানায় মামলাটি করেন পরিমণি। সে সময় ফেসবুকে ন্যায় বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছিলেন তিনি। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানে অসহযোগিতা করলে রাজারবাগের কথিত পীর দিল্লুর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গত সপ্তাহে রাজারবাগের কথিত দরবার শরীফে দুদকের দলের সঙ্গে দিল্লুর রহমান দেখা করেননি। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এভাবেই সতর্ক করেন দুদক সচিব ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। রাজারবাগের কথিত পীর দিল্লুর রহমান ও তার অনুসারীদের বিরুদ্ধে রয়েছে ভুয়া মামলা করে হয়রানি করার অভিযোগ। মিথ্যা মামলা করে সরকারি বেসরকারি জমি দখলের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। আদালতের নির্দেশে কথিত পীর দিল্লুরের অবৈধ সম্পদের অনুসন্ধানে এরই মধ্যে মাঠে নেমেছে দুদক। সম্প্রতি অনুসন্ধানে কথিত দরবার শরীফ প্রদর্শনে ৩ সদস্যের দুদকের দল রাজারবাগে যান। এ সময় সাক্ষাৎ চেয়েও কথিত পীরের দেখা পায়নি দুদক।
দুদক সচিব বলেন, ভবিষ্যতে দিল্লুরকে অনুসন্ধানের প্রয়োজনে তলব করা হতে পারে। সহযোগিতা না পেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। যদি প্রয়োজন হয় যে জিজ্ঞাসা করার প্রয়োজন আছে, যেহেতু তার দেখা করার জন্য তাকে বলা হয়েছিল বা ওখানে গেছিল, তার দেখা পায় নাই, তারপরে যদি তারা মূলত তথ্য দরকার, এরপরে যদি দেখে যে তাকে ডাকা দরকার তা ডাকবে। তাতেও যদি সে না আসে তাহলে মানে সহযোগিতা না দেওয়ার যে অভিযোগ যে দায় আছে সেই দায় তাকে নিতে হবে। এরই মধ্যে রাজারবাগের কথিত পীর ও অনুসারীদের অবৈধ সম্পদের খোঁজে 56টি ব্যাংক, 64 জেলার সাব রেজিস্ট্রার অফিস, বন অধিদপ্তর সহ 122 প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুদক। এইসব জায়গায় চিঠি দেওয়া হয়েছে যাতে কোথায় কোথায় জমি দখল হয়েছে কিংবা অবৈধ সম্পদ কত জমি সে তার নামে আছে বা তার লোকজনের নামে আছে, এই তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান আছে। রাজারবাগ পীরের সম্পদের হিসাব 30 নভেম্বরের মধ্যে আদালতে জমা দেওয়ার কথা ছিল। অনুসন্ধানের স্বার্থে আরও সময় চাওয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে বিমান উড্ডয়নের সময় বিমানের পাখার আঘাতে 2 গরু মৃত্যুর ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সেই সাথে প্রত্যাহার করা হয়েছে 4 আনসার সদস্যকে। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা। এর আগে মঙ্গলবার কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার ফ্লাইট উড্ডয়নকালে বাংলাদেশের বিমানের পাখার সাথে গরুর ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মারা যায় 2 গরু। তবে সে সময় বেঁচে যায় বিমানে থাকা 94 যাত্রী। জাঁকজমকভাবে উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান। বুধবার দুপুরে উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ জানান, এখন গবেষণায় সবচেয়ে বেশি জোর দিতে হবে, বিশ্ববিদ্যালয়কে সব দিক থেকে আরও এগিয়ে নিতে হবে। এখানে স্বপ্ন নিয়ে স্বপ্ন বুনতে আসে, এখানেই জীবনের নতুন সূর্য হাসে। 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি হয়। করোনার কারণে মূল অনুষ্ঠান পিছিয়ে 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আচার্য আব্দুল হামিদ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় তিনি গবেষণা বাড়ানোর আহ্বান জানান। সেই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক বাজারের কথা মাথায় রেখে শিক্ষার মান ও শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধির তাগিদ দেন। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা ও যোগ্যতা বিবেচনা করে শিক্ষার মান ও শিক্ষার্থীদের সক্ষমতা বাড়াতে বিশ্ববিদ্যালয় সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। আমি আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয় এই যাত্রাপথে নেতৃত্বের ভূমিকায় থাকবে। সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী বিশ্ববিদ্যালয় বিনির্মাণ এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উদ্দেশ্যে এগোনো হচ্ছে। অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও মানবিক মূল্যবোধ সম্পন্ন দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলাই মূল লক্ষ্য। 21 শতকের চতুর্থ শিল্প বিপ্লব এর যুগে অটোমেশন এবং রোবোটিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ ইন্টারনেট ভিত্তিক তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে উদ্ভূত নানাবিধ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ততা অর্জন আমাদের এই মুহূর্তে অন্যতম প্রধান লক্ষ্য। শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে আবাসন ও লাইব্রেরির সমস্যা দূর করতে হবে। লাইব্রেরি যেন আরো উন্নত মানের হয় বা আমাদের হলের যে সমস্যাগুলো আছে এগুলো সব সমাধান হোক। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুধু বাংলাদেশের না সারা বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। আধুনিক মানের একটা লাইব্রেরি আমরা চাচ্ছি। এছাড়াও হলের মধ্যে বিভিন্ন সমস্যা, আমরা ক্যান্টিনে বিভিন্ন সমস্যা দেখতে পাচ্ছি। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বক্তব্য রাখেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর। খেলার খবরের শুরুতেই শিরোনাম। চোট কাটিয়ে ফিরতে প্রস্তুত সাকিব, শক্তি বাড়িয়ে ঢাকা টেস্টে কামব্যাকের চ্যালেঞ্জ টাইগারদের, টপ অর্ডারে পরিবর্তন নিশ্চিত। ইপিএলে রাতে শীর্ষস্থানের জন্য নামবে চেলসি, ম্যান সিটি, লিভারপুল। লা লিগায় রিয়াল মাদ্রিদ আর লিগ 1-এ পিএসজির ম্যাচ। চট্টগ্রাম থেকে ঢাকা ফিরেছে বাংলাদেশ ও পাকিস্তান দল।
চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় সাকিব মিরপুরে আজও ব্যক্তি উদ্যোগে অনুশীলন করেছেন। দেশেরা অলরাউন্ডারের সাথে ইনফর্ম তাসকিনকে নিয়ে দ্বিতীয় টেস্টে ভালো ফলের আশা টাইগার ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুলের। টাইফয়েডে আক্রান্ত সাইফ হাসান টপ অর্ডারে, তাই মাহমুদুল জয়ের সম্ভাবনা জোরালো। চট্টগ্রাম থেকে আবারও ঢাকায় দুদল, ঘুরে দাঁড়ানোর মন্ত্র খুঁজছে বাংলাদেশ। আর টি-20-র মতো টেস্টেও স্বাগতিকদের হোয়াইট ওয়াশের টার্গেট পাকিস্তানের। কাজটা ততটা সহজ হবে কি? প্রশ্নটা একজনের কারণে। সাকিব আল হাসান ফিরছেন ঢাকা টেস্টে। মিরপুরে গত 2 দিন লম্বা সময় অনুশীলন করেছেন। হোম অফ ক্রিকেটে সেরা অস্ত্রকে নিয়ে শক্তি বাড়িয়ে নামবে টাইগাররা। প্রিয় ভেন্যুতে ভালো ফলের আশা তাই করাই যায়। সাকিব এবং তাসকিনের ইমপ্রেশন অবশ্যই আমাদের টিমের জন্য পজিটিভ সাইড। দুজনেই ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড় আমাদের টিমের জন্য। সো নতুন বলে যদি বলি, আমরা ইবাদত নতুন বল করছে, ভালো করছে মিরপুরে। তো পাশাপাশি তাসকিন যদি খেলে, তাসকিন যদি নতুন বলটা অবশ্যই তাসকিন খেলে নতুন বল করবে। সো নতুন বলের পার্টনারশিপটা খুব ভালো হবে। বোলিং ইউনিট আমাদের খুবই ভালো হবে এবং এক্সপিরিয়েন্স জন ব্যাটসম্যান আমরা পাবো। চট্টগ্রামে পরাজয়ের কারণ টপ অর্ডারের ব্যর্থতা। শর্ট বলে নড়বড়ে অবস্থা সাইফকে ফেলেছে প্রশ্নের মুখে। সাদমান শান্ত হতাশা বাড়িয়েছে। ঢাকা টেস্টে তাই পরিবর্তন আসবে নিশ্চিত। মিরপুরে হয়তো জানি না কারা ওপেন করবে, হয়তো সাদমান 1 নম্বর চয়েস। অন্যান্য তার মধ্যে জয় আসছে নতুন, ন্যাশনাল লিগে খুব ভালো ব্যাটিং করেছে, তার হয়তো একটা অপরচুনিটি আসবে। শান্ত শ্রীলঙ্কার পর এখানে খেলছে, শ্রীলঙ্কাতে খুব ভালো করেছে, তো হয়তো নতুন বলটা তারাই খেলবে। হাতে 2 দিন অনুশীলনে কম্বিনেশন পরিকল্পনা গুছিয়ে নিতে হবে ম্যানেজমেন্টকে। ঢাকা টেস্ট শুরু 4 ডিসেম্বর। সাইদ সাদিক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে শতভাগ ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। শেষ সুযোগ ঢাকা টেস্ট, সেই টেস্টের জন্য 20 সদস্যস্থ স্কোয়াড দিয়ে এখন আলোচনার কেন্দ্রে নির্বাচকরা। তারপরও সাবেকদের প্রত্যাশা, খারাপ সময় কাটিয়ে ঢাকা টেস্টে ভালো কিছু উপহার দেবে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেটের এলোমেলো হবার শুরু টি-20 বিশ্বকাপ থেকে। একের পর এক হারে বিপর্যস্ত দল দেশে ফিরেই মুখোমুখি হয় পাকিস্তানের। প্রতিদ্বন্দ্বিতা গড়াই এখন কঠিন হয়ে যাচ্ছে টাইগারদের। টি-20-তে হোয়াইট ওয়াশ হবার পর চট্টগ্রাম টেস্টে লিটনের সেঞ্চুরিতে আশার পালে দোলা লাগে, কিন্তু প্রথম ইনিংসে লিড পাওয়ার সেই আনন্দ ছিল ক্ষণিকের। শেষ পর্যন্ত কপালে জোটে 8 উইকেটের হার। অবস্থা এতটাই বেগতিক যে ঢাকা টেস্টের জন্য 20 সদস্যের স্কোয়াড ঘোষণা করে রীতিমতো বিশ্ব রেকর্ড গড়েছেন নির্বাচকরা। কাকে নেবেন আর কাকে বাদ দেবেন তা নিয়ে এমন দ্বিধান্বিত অবস্থা দেখে অবাক সাবেক ক্রিকেটাররা। আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলি বা এক্সপার্ট হিসেবে কথা বলি, তারা কনফিউজ থাকতে পারে, কিন্তু যারা দল নির্ধারণ করে তাদেরকে ওই জায়গাটায় আমার কাছে মনে হয় এই পেশাটা নেওয়া উচিত না, যে 20 জন স্কোয়াড দিয়ে কাকে খেলাবে কনফিউজ। তারপরও সাকিব তাসকিন ফেরায় আশায় বুক বাঁধা। সবাই জানে যে আমরা আমাদের হোম গ্রাউন্ডে আমরা অনেক ভালো টিম, কিন্তু অনেক সময় যে ওই হয়তো বা অনেক সময় মনে হয় যে ওভার কনফিডেন্সটাই করে আর কি। তো আমার মনে হয় যে এটা থেকে আমরা খুব তাড়াতাড়ি রিকভার করবো, যেহেতু আমরা তো ওইরকম টিম না, আমরা কিন্তু অনেক ভালো টিম। আর আমার বিশ্বাস যে আমরা নেক্সট যে টেস্ট ম্যাচ আছে যেটা, ওইটাতে আমরা খুব ভালোভাবে কামব্যাক করবো। সাকিব এবং তাসকিনের হয়তো দলে ঢুকবেন আমার বিশ্বাস। তো ওরা হলে আর একটা মেন্টালি ভাবে বলেন বা পারফরমেন্স ওয়াইজ বলেন অনেক বড় অবদান রাখবেন। সুযোগ বেশি দেয় না বড় দলরা, যখন সুযোগ আসবে ওটা কাজে লাগালেই বাংলাদেশ অবশ্যই এই টেস্ট ভালো করা বা জয়লাভ হতেই পারে। যদি আপনি গত চিটাগাংয়ের টেস্ট দেখেন, আমরা কিন্তু অনেক শেষে কিন্তু ড্রাইভিং সিটে ছিলাম। মিরপুরের উইকেট সাকিব তাইজুল জুটির পক্ষেই থেকেছে সবসময়, এবারও তেমনটাই হবার কথা। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওমিক্রন আতঙ্কের মাঝেও নিউজিল্যান্ড সফর নিয়ে আশাবাদী বিসিবি। দেশটিতে গিয়ে মাত্র 3 দিনের রুম কোয়ারেন্টাইন করতে হবে বাংলাদেশ দলকে। 7 দিন পর মিলবে মাঠে অনুশীলনের সুযোগ। এদিকে নিউজিল্যান্ড সিরিজের আগে নতুন স্পিন কোচ ও ফিজিও পেতে কাজ করছে বিসিবি। 8 ডিসেম্বর ঢাকা টেস্টের শেষ দিন। খেলা শেষ করে মধ্যরাতেই 2 টেস্টের সিরিজ খেলতে নিউজিল্যান্ড রওনা হবে বাংলাদেশ দল। তার আগে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্ক বাড়াচ্ছে।
তবে স্বস্তির খবর, ভ্রমণে এখনও রেড অ্যালার্ট জারি করেনি নিউজিল্যান্ড। ফলে সিরিজ নিয়ে আশাবাদী দুই দেশের ক্রিকেট বোর্ড। এবছর নিউজিল্যান্ড সফরে গিয়ে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করেছিল টিম টাইগার্স। এবার কিছুটা নমনীয় দেশটি, 3 দিনের বেশি থাকতে হবে না রুমবন্দি। এই বিষয়গুলো নিয়ে আমাদের ক্রিকেট অপারেশনস এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তারা যোগাযোগ করছে নিয়মিতভাবে, এবং যেটা হয়েছে যে গতবার যে রেস্ট্রিকশনগুলো ছিল সেগুলো থেকে কিছুটা শিথিল করা হয়েছে। ইনিশিয়াল 3 দিন রুম কোয়ারেন্টাইন করতে হবে, এবং তারপর অন্যান্য রিপোর্ট এবং সব কিছুর ভিত্তিতে হয়তো ফার্দার প্রসিডিওরগুলো শুরু হবে। ব্যক্তিগত কারণে পাকিস্তান সিরিজে ছিলেন না স্পিন কোচ রঙ্গনা হেরাত। কোয়ারেন্টাইনের ঝক্কি থেকে মুক্তি নিতে চাকরি ছেড়েছেন ফিজিও জুলিয়ান ক্যালিফাতো। গুঞ্জন আছে ঢাকায় আর ফিরছেন না হেরাত, তাই নিউজিল্যান্ড সিরিজের আগে নতুন কাউকে নিয়োগের তাড়া থাকবে বিসিবির। সবগুলোই প্রসেস চলমান আছে। যখন ট্যুরের ফাইনাল স্টেজে হয়তো আপনারা দেখতে পারবেন যে কাকে কোথায় কি দায়িত্ব দেওয়া হচ্ছে, বিষয়গুলো তখনই জানা যাবে। বিজয়ের 50 বছর উপলক্ষে হাতিরঝিলে লাল সবুজের মহোৎসবে এখন চলছে আতশবাজি পোড়ানো উৎসব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কমলাপুর স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবলের চূড়ান্ত পর্ব। টুর্নামেন্ট শেষে বালক ও বালিকাদের বাছাইকৃত দুটি দল প্রশিক্ষণের জন্য আর্জেন্টিনা ও পর্তুগালে পাঠানোর কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আর তৃণমূল ফুটবলের উন্নয়নে এই পদক্ষেপের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। অনূর্ধ্ব 17 বছরের বালকদের নিয়ে 2018 থেকে শুরু হয় বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট। পরের বছর একই আদলে মেয়েদের টুর্নামেন্ট বঙ্গমাতা গোল্ড কাপের যাত্রা শুরু হয়। দেশব্যাপী প্রতিভা অন্বেষণের এই কার্যক্রমে প্রত্যক্ষ সহযোগিতায় ক্রীড়া মন্ত্রণালয়। কমলাপুর স্টেডিয়ামে মাঠে গড়িয়েছে তৃতীয় আসরের চূড়ান্ত পর্ব, যেখানে বালক বালিকা দুই বিভাগে 8টি করে দল অংশ নিচ্ছে। অতীতের মতোই বাছাই করা ফুটবলারদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর। আর তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নে সহযোগিতার কথা বললেন স্থানীয় সরকার মন্ত্রী। উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমাদের কিছু কিছু ফান্ড ইউনিয়ন চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের কাছে দেওয়া হয়। সে সমস্ত ফান্ডের মধ্যে একটা অংশ উপজেলা পরিষদ আমার মনে হয় এটাকে উৎসাহিত করার জন্য ব্যয় করতে পারে। আমাদের কয়েকটি দেশের প্রস্তাব আছে, আর্জেন্টিনার প্রস্তাব আছে, পর্তুগালের প্রস্তাব আছে, স্পেনের প্রস্তাব আছে। তো যেহেতু অনেকগুলো দেশের প্রস্তাব আছে, আমরা যেটি আসলে আমাদের খেলোয়াড়দের জন্য, আমাদের বালিকাদের জন্য বা বালকদের জন্য ভালো হবে সেটাকে আমরা বেছে নেব। তবে আমরা এবার উচ্চতর প্রশিক্ষণ দেব। শুধু তাই নয়, দুইটি টিমের 40 জন 80 জনকে আমরা বিকেএসপিতে 6 মাসের ট্রেনিং দেব।
প্রথম আসর থেকে বাছাইকৃত 4 ফুটবলার প্রশিক্ষণ পেয়েছিলেন ব্রাজিলে। এবার সংখ্যাটা বাড়ায় আগ্রহ বাড়ছে খুদে ফুটবলারদের। আমাদের উদ্দেশ্য জাতীয় টিমে খেলার, এখানে ভালো কিছু করলে আমরা অনেক ভালোভাবে একটা ক্যাম্পে উঠতে পারবো বা ভালো বিকেএসপিতে প্রশিক্ষণের মাধ্যমে বাইরের দেশে যাওয়ার একটা সুযোগ হবে। তো ইচ্ছা আছে ন্যাশনাল খেলবো। এর আগে অনেকবার খেলছি, বাট পরীক্ষা পড়াশোনার জন্য ওইদিকে যেতে পারি, তখন এক্সাম ছিল। দিনের একমাত্র ম্যাচে টাইব্রেকারে বরিশালকে 4-2 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ঢাকা বিভাগ। শনিবার শেষ হবে এবারের আসর। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে 3 জায়ান্টের ম্যাচ। শীর্ষস্থানের লড়াইয়ে নামবে চেলসি, ম্যান সিটি ও লিভারপুল। অন্যদিকে লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। একই সময়ে লিগ 1-এ মেসি নেইমারহীন পিএসজি লড়বে নিসের বিপক্ষে। ইউরোপিয়ান ফুটবলের সেরা 4 লিগের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের আবেদন অনন্য। প্রতিদ্বন্দ্বিতার তীব্রতার কারণেই সমর্থকদের মধ্যে এই আসন নিয়ে উন্মাদনার শেষ নেই। এই যেমন আসছে রাউন্ডেই শীর্ষস্থান দখল নিয়ে দারুণ এক লড়াই হয়ে যাবে। প্রথম সারির 3 দলেরই পয়েন্ট খুব কাছাকাছি। চেলসি পয়েন্ট খোয়ালে জয় দিয়ে ম্যান সিটি চলে যাবে শীর্ষে, আর চেলসি ম্যান সিটি 2 দলই পয়েন্ট হারালে লিভারপুলের টেবিল টপার হওয়ার সুযোগ। গডিসন পার্কে অলরেডদের চ্যালেঞ্জ এভারটন। এই ডার্বি বরাবরই উত্তাপ ছড়ায়। গেল মৌসুমে এভারটনের বিপক্ষে চোট পেয়েই প্রায় 1 বছরের জন্য ছিটকে যান ভার্জিল ফন ডাইক। জয়ের জন্য তেতে আছে লিভারপুল, তবে এভারটনের সময় ভালো যাচ্ছে না। সেপ্টেম্বরের পর জয়ের মুখ দেখেনি দ্য ব্ল্যাক ওয়াচ। ডার্বি ঘিরে সমর্থকদের মাঝে আলাদা উদ্দীপনা কাজ করে। নিজেদের সহজাত ফুটবল খেলেই প্রত্যাশা পূরণের চেষ্টা করব। এদিকে ম্যান সিটির প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। সিটিজেনদের ভোটকে দেওয়ার ক্ষমতা আছে ভিলার, তাই সতর্ক গার্দিওলা। গ্রিলিশ, ফোডেন ও ডি ব্রুইনার ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় সিটি। জেরার্ডের অধীনে ভালো করতে মুখিয়ে আছে অ্যাস্টন ভিলা। আমি নিশ্চিত খুব কঠিন লড়াইয়ের মুখোমুখি হচ্ছি আমরা। নিচের সারির দল ওয়াটফোর্ডের মুখোমুখি হবে টেবিল টপার চেলসি। এই লড়াই মিডফিল্ডের প্রাণ এনগোলো কন্তেকে পাবে না দ্য ব্লুজ। লা লিগায় অ্যাথলেটিক বিলবাওকে আতিথ্য দেবে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। এইডেন হ্যাজার্ড ক্রমশ ফিট হয়ে ওঠায় স্বস্তিতে রিয়াল কোচ আনচেলত্তি। রাতের ম্যাচেই খেলতে পারেন বেলজিয়ান তারকা। ফ্রেঞ্চ লিগ 1-এ মেসির পিএসজিকে চ্যালেঞ্জ জানাবে নিস। পয়েন্ট টেবিলের 3-এ থাকা নিসকে সমীহর চোখে দেখছেন পচেত্তিনো। চোটের কারণে নেইমারকে পাবে না লা পারিসিয়ানরা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ, আর এ নিয়ে প্রতিবেদন থাকবে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরের খবরটিতে। দেশে করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো 27,983 জনের। 848টি ল্যাবে 24 ঘন্টায় 18,851 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 282 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.5%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,76,566 জনে। সুস্থ হয়েছেন আরও 383 জন। মোট সুস্থ 15,41,348 জন। সবশেষ সৌদি আরব, ব্রাজিল ও নরওয়েতে 5 জনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। সাউথ আফ্রিকা থেকে শুরু হয়ে এ পর্যন্ত ছড়িয়েছে 23টি দেশে। সংক্রমণ রোধে এরই মধ্যে আফ্রিকার কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে 70টির বেশি দেশ অঞ্চল। নতুন ধরন নিয়ে এখনও গবেষণা চলছে, তাই এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশ্ব নেতা ও বিজ্ঞানীদের। 24 নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে করোনার নতুন ধরন শনাক্তের তথ্য দেয় সাউথ আফ্রিকা। সপ্তাহখানেকের মধ্যে এই ধরন মিলেছে বিশ্বের 23 দেশে। সবচেয়ে বেশি ওমিক্রন শনাক্ত হয়েছে সাউথ আফ্রিকায় 77, যুক্তরাজ্যে 22, বতসোয়ানায় 19, নেদারল্যান্ডসে 16, পর্তুগালে 13 জন সহ 2 শতাধিক। সাউথ আফ্রিকার বিশেষজ্ঞদের দাবি, ওমিক্রনে আক্রান্তরা বেশিরভাগই তরুণ, তবে উপসর্গ ছিল খুব কম। জানা গেছে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বেশিরভাগই নেয়নি করোনার টিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অন্য ধরন থেকে ওমিক্রনের নতুন কোনো উপসর্গ দেখা দেয়নি। স্বস্তির বিষয়, বুধবার পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এরই মধ্যে সাউথ আফ্রিকায় নানা দেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্বের বহু দেশ। যুক্তরাজ্য ইউরোপের এই পদক্ষেপকে অযথা অভিহিত করেন প্রথম ওমিক্রন শনাক্তকারী চিকিৎসক অ্যাঞ্জেলিকিও কোয়াৎজি।
এদিকে ওমিক্রন বিশ্বজুড়ে উচ্চ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে এমন হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে ভারতের ভাইরোলজিস্ট শহীদ জামিল বলেছেন, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। সতর্ক থেকে মাস্ক পরার উপর জোর দেন তিনি। ওমিক্রন নিয়ে খুব বেশি তথ্য উপাত্ত নেই আমাদের কাছে, তবে আমাদের সতর্ক হতে হবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডেল্টা ধরনের কারণে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে আমাদের ধারণার চেয়েও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। ন্যাশনাল সেরো সার্ভের হিসাবে এই সময়ে দেশটির ৬৭% মানুষের দেহে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে। ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিও। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপ ভিত্তিক 3টি বিষয় পরীক্ষা হবে। অংশ নেবে 13,99,690 জন পরীক্ষার্থী। এবার করোনা সতর্কতায় পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনার কারণে গত বছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। জেএসসি ও এসএসসি পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে ফল দেয়া হয়। এবছর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অটল ছিল শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। পরীক্ষা হবে 2,621টি কেন্দ্রে। পরীক্ষা নেওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ছাত্রছাত্রীরাও পড়াশোনায় ফিরে এসেছে। আমরা শ্রেণীকক্ষে পাঠদান করছি, ছাত্রছাত্রীরা ক্লাসে আসছে। প্রস্তুতির সময় কম পাওয়ায় এবার সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। পরীক্ষা নেওয়া হবে গ্রুপ ভিত্তিক 3টি বিষয়ের ওপর। বাকি বিষয়ের মূল্যায়ন হবে জেএসসি ও এসএসসির নম্বরের ভিত্তিতে। অভিভাবকদেরকে বলবো, ছাত্রছাত্রীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকিয়ে দয়া করে আপনারা একটু দূরে চলে যান, স্বাস্থ্যবিধিটা মেনে আপনি অপেক্ষা করুন। শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষা সংক্রান্ত গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর নজরদারি রাখা হচ্ছে। প্রশ্নপত্রের ফাঁসের গুজব সৃষ্টি করবে তাদেরকে ধরা হবে। পাশাপাশি কেউ যদি টাকা পয়সা দিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন এবং সেটার প্রমাণ পাওয়া যায়, সেই অভিভাবক বা শিক্ষার্থী যিনি হন তাকেও ধরা হবে। পরীক্ষার জন্য আগামী 3 জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা উত্তরের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ ও চীনের মধ্যে চুক্তি সই হয়েছে। এ চুক্তির আওতায় ঢাকার আমিনবাজারে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে, যার কাজ শুরু হবে ফেব্রুয়ারিতে। আর উৎপাদনে যেতে সময় লাগবে 18 মাস। পর্যায়ক্রমে দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভায় এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। ঢাকা উত্তর সিটির 54টি ওয়ার্ডে প্রতিদিন বর্জ্য সংগ্রহ হয় প্রায় 3,000 টন, যা ফেলা হয় আমিনবাজারের ল্যান্ডফিল্ডে। কিন্তু ভরাট হয়ে যাওয়ায় 2021 সালের শেষে এই ল্যান্ডফিল্ডে আর বর্জ্য ফেলা যাবে না। তাই দীর্ঘদিন ধরে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছিল। অবশেষে বুধবার একটি চীনা প্রতিষ্ঠানের সাথে চুক্তি সই হলো। বিদ্যুৎ কেন্দ্রের জন্য 30 একর জায়গা দেবে ডিএনসিসি। চীনের ওই প্রতিষ্ঠানের কাছ থেকে বিদ্যুৎ কিনতে প্রতি ওয়াট দাম পড়বে 18 টাকা 29 পয়সা। সাধারণ গ্রাহকের কাছে 5 সেন্ট, আর সেখানে নেওয়া হচ্ছে 21 সেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিটমেন্ট আমরা জিরো কার্বন এমিশনে 2050 সালে দেখতে পাই। এই কমিটমেন্টের ধারাবাহিকভাবে কিন্তু আমরা এই ব্যবস্থাগুলি করতে যাচ্ছি। অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র বলেন, এ বিদ্যুৎ কেন্দ্র নগরীর বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি সুস্থ পরিবেশের জন্য সহায়ক হবে। আমরা প্রতিদিন 3,000 টন বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করি। এগুলো এখন পরিবেশের জন্য আর ক্ষতিকর নয়, বরং আমাদের কাজে আসবে। ফেলে দেয়া বর্জ্য থেকেই আমরা এখন বিদ্যুৎ উৎপাদন করতে পারব। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এরপর অন্যান্য সিটি কর্পোরেশন ও পৌরসভায় এরকম বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। 600 টন বর্জ্য সংগ্রহ করতে পারলেই সেটা সম্ভব। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন চুক্তির মাধ্যমে দেশে নতুন অধ্যায়ের সূচনা হলো। বাংলাদেশের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশে বর্জ্য নিষ্কাশন একটি বড় চ্যালেঞ্জ। আমরা সেখান থেকে বের হয়ে এসে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছি। এ প্রকল্প থেকে বায়ু বা পরিবেশ দূষণ হবে না। চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের নির্মাণ করা এই কেন্দ্র 25 বছর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। আদিলুর রহমান,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রদ্ধা ও চোখের জলে জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামকে চিরবিদায় জানালেন সুহৃদ সহকর্মী ও বিশিষ্টজনেরা। বাংলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধা জ্ঞাপন শেষে আজিমপুর কবরস্থানে হয়েছে তার দাফন। জন্মেছিলেন চাঁদপুরের মতলবে ১৯৩৪ সালে। ৫২ ভাষা আন্দোলন থেকে ৭১-এর মুক্তিযুদ্ধ, ছিলেন বাঙালির প্রায় সব আন্দোলন সংগ্রামে। নজরুল গবেষণায় কেটেছে জীবনের বড় একটা অংশ। জাতীয় অধ্যাপকের মর্যাদা পান ২০১৮ সালে। বাংলা একাডেমির সভাপতি সহ ছিলেন নানা গুরুত্বপূর্ণ পদে। বুধবার সকালে বাংলা একাডেমি ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রফিকুল ইসলামকে জানানো হয় শ্রদ্ধা। একটা সদাচারী উন্নত সমাজ গঠনে বাংলাদেশে এবং সারা পৃথিবীতে এখন অতি বেশি প্রয়োজন, এবং সেখানে তিনি প্রফেসর রফিকুল ইসলাম চিরকাল আমাদের প্রেরণা হয়ে থাকবে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে চোখের জলে তাকে বিদায় জানান সর্বস্তরের মানুষ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয় শ্রদ্ধা। তিনি দেশের প্রথম নজরুল অধ্যাপক, তিনি ভাষা সংগ্রামী ছিলেন। সম্মান প্রদর্শন করার জন্য এসেছেন বাংলা একাডেমির সাহিত্য, বাংলা একাডেমির একসময় সব জায়গায় তার পদচারণা ছিল। মৃত্যুর তার যে মহাপ্রয়াণ, এটি আমাদের জাতির জন্য অপূরণীয় ক্ষতি। আমাদের সংস্কৃতি জগতের এক বিশাল মহিরুহের বিষাদ পতন হল আজ। আনিস স্যার চলে গেলেন, অবশেষে রফিক স্যার চলে গেলেন। আমরা সত্যি অভিভাবকহীন হয়ে পড়লাম। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় জানাজা। পরে দাফন করা হয় আজিমপুর কবরস্থানে। মঙ্গলবার ৮৭ বছর বয়সে মারা যান জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।